আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ হোসেন, ম্যানেজমেন্ট ইন্সট্রাক্টর, ভিশন একাডেমি কোচিং। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠনের প্রকারভেদ নিয়ে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যবসায় সংগঠন নিয়ে। আজকে ব্যবসায় সংগঠনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মালিকানার ভিত্তিতে ব্যবসা ৫ প্রকার। এর মধ্যে ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা, ২ নম্বরে রয়েছে অংশীদারি ব্যবসা, ৩ নম্বরে সমবায় সমিতি, ৪ নম্বরে কোম্পানি সংগঠন এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। এর মধ্যে এক মালিকানা এবং অংশীদারি এই দুইটা হচ্ছে মধ্যযুগের ব্যবসা এবং সমবায় সমিতি, কোম্পানি সংগঠন এবং রাষ্ট্রীয় ব্যবসা এই তিনটা হচ্ছে আধুনিক যুগের ব্যবসা। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা এখন আলোচনা করব এক মালিকানা ব্যবসা নিয়ে। যদিও এই টপিকটা নিয়ে আমি আর একটা ক্লাস নিব এক মালিকানা ব্যবসার টপিকটা নিয়ে আলাদাভাবে, বাট আজকে আমরা সবগুলো টপিক নিয়ে ব্রিফলি আলোচনা করবো। হ্যাঁ, চলে আসি এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে একক মালিকানায় গঠিত এবং পরিচালিত ব্যবসাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। হ্যাঁ, এক মালিকানা ব্যবসায় মালিকের দায় থাকে অসীম। এক মালিকানা ব্যবসার কোনো আইন নেই, এক মালিকানা ব্যবসায়ের আলাদা কোনো সত্তা নেই। এক মালিকানা ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা যারা ইন্টারমিডিয়েটে রয়েছি, এক মালিকানা ব্যবসা খ নাম্বারে 2 মার্কসের একটা কোশ্চেন খুব বেশি আসে, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় মালিককে কেন ব্যবসায়ী সর্বেসর্বা বলা হয়। সেটার অ্যান্সার হচ্ছে এক মালিকানা ব্যবসায় যেহেতু মালিক একা সকল মুনাফা এবং সকল ঝুঁকি বহন করে, সেজন্য এক মালিকানা ব্যবসায়ের মালিককে বলা হয় ব্যবসায়ী সর্বেসর্বা। চলে আসি এরপরে আমাদের 2 নম্বর টপিক হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা কাকে বলে? 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে 2 বা ততোধিক, হ্যাঁ, আমরা অনেকেই ভুল করে বলে ফেলি যে একাধিক ব্যক্তি মিলিত হয়। হ্যাঁ, এটা একাধিক ব্যক্তি না, এটা হবে 2 বা ততোধিক ব্যক্তি। 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে, আবার বলতেছি 2 বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসার মূল উদ্দেশ্য এক মালিকানার মতোই মুনাফা অর্জন। অংশীদারি ব্যবসার একটা আইন রয়েছে, আইনটা হচ্ছে কি 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা পরিচালনা করা হয়। অংশীদারি ব্যবসায়ের গঠনতন্ত্র বা ভিত্তি রয়েছে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তির ক্ষেত্রে একটা কোশ্চেন আসে যে চুক্তি কত প্রকার? চুক্তি 3 প্রকার। চুক্তি 3 প্রকার। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে মৌখিক, সেকেন্ড লিখিত, সর্বশেষ লিখিত এবং নিবন্ধিত। লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র, লিখিত চুক্তিকে বলা হয় কি চুক্তিপত্র। এমসিকিউতে আমাদের একটা কোশ্চেন আসে যে অংশীদারি ব্যবসায় চুক্তি বাধ্যতামূলক নাকি চুক্তিপত্র? চুক্তিপত্র না, হ্যাঁ, চুক্তি বাধ্যতামূলক। তারপরে 3 নাম্বার যেটা রয়েছে লিখিত এবং নিবন্ধিত। অংশীদারি ব্যবসার নিবন্ধনের জন্য আবেদন করতে হয় RJSC এর নিকট। RJSC মানে হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। হ্যাঁ, চলে আসি আরেকটা হচ্ছে অংশীদারি ব্যবসার প্রকারভেদ। অংশীদারি ব্যবসা 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা আর একটা হচ্ছে ব্যাংকিং অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা 2 থেকে 20 জন এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 থেকে 10 জন। আমাদের একটা এমসিকিউ প্রচুর আসে যে অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? আমরা ব্যাংকিং অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কতজন? আমাদেরকে যদি বলা হয় যে অংশীদারি ব্যবসা ব্যাংকিং কথাটা আসলে আমরা মনে করি 10। হ্যাঁ, এরকম না, অংশীদারি ব্যবসা এটা খেয়াল রাখতে হবে যে সর্বনিম্ন চাইছে না সর্বোচ্চ চাইছে। যদি সর্বনিম্ন কথাটা বলে সেক্ষেত্রে ব্যাংকিং এর ক্ষেত্রে 2 জন আর সর্বোচ্চ কতজন? 10 জন। ওকে, তারপর আমরা চলে আসি সমবায় সমিতি নিয়ে। সমবায় সমিতি কাকে বলে? সদস্যদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে উপবিধির ভিত্তিতে যে সংগঠন গড়ে তোলা হয় তাকে বলা হয় সমবায় সমিতি। সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি? সদস্যদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধন। হ্যাঁ, সমবায় সমিতির একটা আইন রয়েছে, সমবায় সমিতির আইন হচ্ছে 2001। সমবায় সমিতির একটা নীতিমালা রয়েছে, সেটা হচ্ছে 2003 এবং একটা বিধিমালা রয়েছে, সেটা হচ্ছে 2004। আমরা সবাই একটা জিনিস খুবই মিস্টেক হয়, সেটা হচ্ছে নীতিমালা কত, অধিকাংশ আমরা ভুল করে 2004 করে ফেলি। এটা আমাদের মনে রাখার একটা কৌশল হচ্ছে নীতিতে ত আছে এবং 3-এ ত আছে। সো আমাদেরকে মনে রাখতে হবে নীতি মানে হচ্ছে 3, 2003, আইন হচ্ছে 2001 আর বিধিমালা কত? 2004। ওকে, সমবায় সমিতির মূল উদ্দেশ্য আমরা বলে ফেললাম, সদস্যদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধন এবং সমবায় সমিতির মূল গঠনতন্ত্র বা সংবিধান যেটা সেটা হচ্ছে উপবিধি।
উপবিধি 3 কপি তৈরি করতে হয় এবং উপবিধির যা উল্লেখ থাকে সমবায় সমিতিতে তা করতে পারে, এর বেশি কিছু করতে পারে না। এবং সমবায় সমিতি যারা সদস্য থাকে তাদের দায় থাকে সীমিত, হ্যাঁ, দায় সীমিত। তারপর আমরা চলে আসি, আচ্ছা, সমবায় সমিতির প্রকারভেদ নিয়ে কথা বলতে পারি। সমবায় সমিতি 3 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক, আরেকটা হচ্ছে জাতীয়, এবং থার্ড ওয়ান ইজ কেন্দ্রীয় সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে সদস্য সংখ্যা থাকবে 20 জন। জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে 10টি প্রাতিষ্ঠানিক সদস্য, নট 10 জন। আমরা এটা হবে কি 10টি প্রাতিষ্ঠানিক সদস্য। তারপরে 3 নম্বর যেটা বললাম কেন্দ্রীয় সমবায় সমিতি, ওইখানে সদস্য সংখ্যা হবে 10টি প্রাতিষ্ঠানিক সদস্য। তার মানে হচ্ছে প্রাথমিকে শুধু 20 জন এবং জাতীয় এবং কেন্দ্রীয়তে 10টি প্রাতিষ্ঠানিক সদস্য। ওকে, এরপর আমরা চলে আসি, আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে সমবায় সমিতির শেয়ার হোল্ডারদের দায় বা সদস্যদের দায় কিরকম। এক মালিকানায় সদস্যদের দায় অসীম, অংশীদারিদের সদস্যদের দায় অসীম, এবং সমবায় সমিতির সদস্যদের দায় কিরকম, সীমিত। এরপরে চলে আসি আমরা কোম্পানি সংগঠনে। কোম্পানি সংগঠন হচ্ছে যারা শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করে এবং যাদের চিরন্তন অস্তিত্বের অধিকারী, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্বের অধিকারী। চিরন্তন অস্তিত্ব হচ্ছে শেয়ার হোল্ডার পরিবর্তন হবে, মালিক পরিবর্তন হবে, বাট কোম্পানি জায়গায় থেকে যাবে। 2000 কোম্পানি জায়গায় থেকে যাবে। তারপর এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, দ্বারা কি বোঝাচ্ছে, ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় মর্যাদা ভোগ করে, এটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। আচ্ছা, আমাদের হচ্ছে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার আলাদা কোনো সত্তা নেই, এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার আলাদা কোনো সত্তা নেই, কিন্তু সমবায় সমিতি কোম্পানি সংগঠনের আলাদা ব্যক্তি সত্তা রয়েছে, যেটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। ওকে, কোম্পানি সংগঠনের একটা আইন রয়েছে, আইনটা হচ্ছে 1994 সালের আইন অনুযায়ী, যেটা চিরন্তন অস্তিত্বের অধিকারী, এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। সমবায় সমিতির গঠনতন্ত্র রয়েছে, গঠনতন্ত্রের নাম হচ্ছে স্মারকলিপি। কোম্পানি সংগঠনের মূল দলিল হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপিতে টোটাল 6টি সনদ নিয়ে আলোচনা করা হয়, 6টি ধারা নিয়ে আলোচনা করা হয়। 6টি ধারা কি কি, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। 6টি ধারা, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। এর মধ্যে 3 নাম্বার যেটা রয়েছে উদ্দেশ্য ধারা, এটা হচ্ছে কোম্পানি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। যদি কোম্পানি উদ্দেশ্য ধারার বাইরে কোনো কিছু করে, ওইটাকে বলা হয় আলট্রা ভায়ার্স। হ্যাঁ, আলট্রা ভায়ার্স। কোম্পানি সংগঠন 2 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সদস্য সংখ্যা 2 থেকে 50 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে সদস্য সংখ্যা 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের পরপরই কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের পরপরই কাজ শুরু করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার জন্য কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। ওকে, এরপর আমরা চলে আসি রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্র দ্বারা গঠিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত, যেটা জনকল্যাণে বা সমাজ কল্যাণে নিয়োজিত, সেটাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার মালিক সরকার এবং জনগণ। হ্যাঁ, সরকার এবং জনগণ। আর রাষ্ট্রীয় ব্যবসার কয়েকটা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াসা। ওয়াসার ফুল মিনিং হচ্ছে ওয়াটার সাপ্লাই এন্ড সোয়ারেজ অথরিটি। ওয়াসা এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে। এলজিআরডি আমাদের যে সমবায় সমিতি রয়েছে, সমবায় সমিতি যদি কোশ্চেন হয় কখনো যে সমবায় সমিতি কোন মন্ত্রণালয়ের অধীনে, অ্যান্সার হবে এলজিআরডি। এলজিআরডি এর ফুল মিনিং কি, লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট। এলজিআরডি লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট। সমবায় সমিতিও এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এবং ওয়াসাও এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে। এরপর রয়েছে রাষ্ট্রীয় ব্যবসার মধ্যে রয়েছে বিআরটিসি, রয়েছে বিআরটিএ, বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, রয়েছে বাংলাদেশ রেলওয়ে, রয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশ সবচেয়ে পুরাতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেটা ব্রিটিশ আমলে গঠিত হয়েছিল। বাংলাদেশ ডাক বিভাগ 2 ধরনের সেবা দিয়ে থাকে, একটা হচ্ছে পোস্টাল সেবা, একটা হচ্ছে প্রতিনিধি সেবা। প্রতিনিধি সেবা কাকে বলে, যেটা শুধু একটা দেশের মধ্যে যে সেবা দেওয়া হয় তাকে বলা হয় প্রতিনিধি সেবা, এবং আন্তর্জাতিকভাবে দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে যে সেবা দেওয়া হয় তাকে বলা হয় পোস্টাল সেবা। আমরা আজকে ব্যবসা সংগঠনের প্রকারভেদ নিয়ে প্রাথমিক আলোচনা করলাম, এবং পরবর্তী প্রতিটা ক্লাসে আমরা ব্যবসা সংগঠনের এক একটা প্রকার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।